নির্বাচনের আগে গণভোট চাইছে না বিএনপি। সারা বাংলাদেশের মানুষ প্রস্তুতি নিয়ে বসে আছে কবে গণভোট হবে। তারা হাসিনাকে তাড়াবার পর পরিবর্তিত বাংলাদেশের জন্য যেভাবে বাংলাদেশ চলবে সেই জুলাই সনদপত্রের পক্ষে ভোট দেবে। জুলাই সনদপত্র অনুযায়ী বাংলাদেশ চলবে কিনা 1 বছর গবেষণা, পরীক্ষা নিরীক্ষা, বৈঠক, মিটিং সব কিছুর যাচাই বাছাই করে প্রণীত হয়েছে জুলাই সনদ। সেই জুলাই সনদ স্বাক্ষর হবার পর ওই জুলাই সনদ অনুযায়ী দেশ চলবে কিনা তা নির্ধারিত হবে গণভোটের উপরে ভিত্তি করে। তারপরে শুরু হবে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া, সাংবিধানিক কাঠামোতে তা যুক্ত হবে। কিন্তু হঠাৎ করে বিএনপি নেতৃবৃন্দ, শুধুমাত্র নেতৃবৃন্দ ছিটকে পড়েছে এই সিদ্ধান্ত থেকে। তারা এই সিদ্ধান্ত থেকে শুধু ছিটকে পড়েনি, তারা পাবলিক সেন্টিমেন্ট থেকে ছিটকে পড়েছে, মানুষের অনুভূতি থেকে ছিটকে পড়েছে, মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা থেকে তারা অনেক দূরে সরে গিয়েছে। প্রিয় বন্ধুরা, এই যে বিএনপি ছিটকে যাচ্ছে, একের পর এক মানুষের মন থেকে দূরে সরে যাচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে মানুষের সাথে। ভাবুন তো, বিএনপির কর্মকাণ্ড, আন্দোলন, ইচ্ছা, উদ্দেশ্য আপনার মনের সাথে মিলে কিনা, আপনার প্রত্যাশার সাথে মেলে কিনা, এই প্রশ্ন আমার আপনার কাছে। গত 1 বছরে বিএনপি যেসব কর্মকাণ্ড করেছে, তারা কোনো সংস্কার চায়নি, গণভোট চায়নি, জুলাই সনদকে নিয়ে হাসাহাসি করেছে। কিন্তু জনগণের চাপের কারণে একের পর এক প্রত্যেকটি কাজেই তারা এসেছে, আবার প্রত্যেকটি কাজেই তারা বাধার সৃষ্টি করেছে। পাবলিকের চাপের কারণে আবার তারা সেখান থেকে সরে এসেছে। প্রথমে তারা শেখ হাসিনা পালানোর পর ডক্টর ইউনূস তখনও ক্ষমতা নেয়নি। 7 তারিখে, 8 তারিখে ডক্টর ইউনূস এসেছে, 5 তারিখে শেখ হাসিনা পালিয়েছে, 7 তারিখে তারা নির্বাচন চেয়ে বসেছে। কিন্তু বলতে পারেন তারা কার কাছে নির্বাচন চেয়েছিল? এই যে ফখরুলের বলদামি, হাসিনা পালাইছে, দেশে কোনো সরকার নাই, তারা সমাবেশ ডেকে পল্টনে বলছে 3 মাসের মধ্যে আমরা নির্বাচন চাই। এই যে চাই, তারা কার কাছে চেয়েছে? মির্জা ফখরুল সম্পূর্ণ একটা অপদার্থ মানুষের পরিচয় দিয়েছে না? তাই দিয়েছে। একইভাবে যখন ডক্টর ইউনূস আসলেন, শপথ গ্রহণ করলেন, তখন ঐক্যমত্যের সরকার, যখন সর্বদলীয় সরকার হওয়ার কথা, সবার আগে বাগড়া দিয়েছে এই মির্জা ফখরুল। হলো না। এরপরে যখন সংস্কারের কথা আসলো, তারা শুরু করলো কোনো সংস্কারের প্রয়োজন নেই, এখন প্রয়োজন নির্বাচন। যখন দেখলো যে সারা দেশের মানুষ সংস্কার চায়, এনসিপি বলেছে এরা নির্বাচনের জন্য পাগল হয়েছে, এদের কাছে মানুষের রক্তের কোনো মূল্য নেই, তখন আবার তারা সোজা হয়ে ধোড়া সাপের মতো সংস্কারের বৈঠকগুলোতে অংশগ্রহণ করতে শুরু করলো। এবং প্রত্যেকটি সংস্কারের পূর্বে তারা সে বাগড়া দিতে লাগলো, এটা মানে না, ওইটা মানে না, সেটা মানে না। শেষ পর্যন্ত যতক্ষণ যারা যুক্তির কাছে প্রত্যেকটা বিষয় হেরে যাচ্ছিল, তখন তারা আস্তে আস্তে একটি করে রাজি হচ্ছিল। কিন্তু একইভাবে একটিতে তারা রাজি হচ্ছে না। তারা একটা জিনিস রাজি নয়, কেন রাজি নয় সেটা বলে না। তারা শুধু বলে বসে এই জিনিসটাতে আমরা একমত নয়, একমত না হওয়াটা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু কেন একমত নয় সেই জিনিসটি তারা বলতে পারে না। এই হলো তাদের প্রবলেম। কিন্তু ওই যে জোরতাবাদ রশি ধরে দাঁড় টানার মতো এক টানে তারা একটু এগিয়ে আসে। কিন্তু খেয়াল করলে দেখবেন তাদের কোনো কর্মকাণ্ডের সাথে এই দেশের পাবলিকের কর্মকাণ্ড মেলে না। এই দেশের যেসব মিডিয়ার উপরে, তথ্যের উপরে তারা নির্ভর করে, তারা পাবলিকের সেন্টিমেন্ট থেকে, পাবলিকের আশা আকাঙ্ক্ষা থেকে বিএনপিকে দূরে সরিয়ে রেখেছে, যেন মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে এরা মিলতে না পারে। কারণ বিএনপির ভেতরে যেসব ভাড়াটিয়া রয়েছে, শাহেদ আলম, মির্জা ফখরুলদের মতো, তারাই বিএনপিকে থেকে পাবলিকের অনুভূতি থেকে দূরে সরিয়ে রেখেছে। বিএনপির জন্মই হয়েছিল দুর্দান্ত এক পাবলিক মানুষের ভালোবাসাকে সামনে নিয়ে। জিয়াউর রহমানের সেই অনুভূতিকে বিএনপি বারংবার অপমান করেছে। খালেদা জিয়া দায়িত্ব নেবার পর আবার বিএনপিকে ফিনিক্স পাখির মতো পুনরুজ্জীবিত করে তোলেন। কিন্তু খালেদা জিয়া অসুস্থ হবার পর শেখ হাসিনা, ডিজিএফআই এবং ভারতের পছন্দের লোকেরা যখন বিএনপির নেতৃত্বে একে একে আসতে শুরু করেছে, তখনই
খালেদা জিয়ার অনুভূতি, জিয়াউর রহমানের ইচ্ছা, উদ্দেশ্য, স্বপ্নের সাথে একটি অদৃশ্য দেয়াল তৈরি হতে শুরু করলো। তখন খালেদা জিয়া বন্দী ছিলেন শেখ হাসিনার কাছে, এখন খালেদা জিয়া বন্দী নিজের দলের কর্মীদের অদৃশ্য কারাগারে। খালেদা জিয়ার কোনো বক্তব্যকে বাইরে আসতে দেওয়া হচ্ছে না। রাজনীতিতে তার একটি ছোটোখাটো মন্তব্য প্রয়োজন হলেও নিতে দেওয়া হচ্ছে না। অসংখ্য বুদ্ধিজীবী বোদ্ধাকে, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, বিএনপির শুভাকাঙ্ক্ষীকে দেখা করতে দিচ্ছে না। এভাবে বিএনপি যেমন খালেদা জিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, একইভাবে মানুষের কাছ থেকেও ধীরে ধীরে ক্রমান্বয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। খালেদা জিয়া বিএনপি একমাত্র মানুষ যিনি বিএনপিকে বোঝেন, বাংলাদেশের একমাত্র জাতীয়তাবাদী। কিন্তু মির্জা ফখরুলের নেতৃত্বে এদেশের বিএনপির গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা এসেছে? এহসান মাহমুদ, ছাত্র ইউনিয়ন করা, যে সবসময় খালেদা জিয়াকে, জিয়াউর রহমানকে গালি দিত। ভিজুয়ালি এই যে ভাড়াটিয়া, এখন ওই যে শাহেদ আলম, সবসময় বিএনপিকে গালি দিত। এরা আসছে এখন নেতৃত্বে। এরপরে আসছে কারা? আপনার হুমায়ুন কবির। কেন? বিএনপির যে শত শত ছাত্রনেতা আছে 80-র দশক থেকে শুরু করে, সেই সকল ছাত্রনেতারা কোথায়? বিভিন্ন ইউনিভার্সিটির এই যে কয়েকবার ভিপি জিএস নির্বাচিত হয়েছিল, তারা কোথায়? সকল সম্ভাবনাময় নেতৃত্বগুলোকে মির্জা ফখরুলেরা হতাশ করে দিয়েছে, ডিপ্রেস করে দিয়েছে, দল থেকে, দলের সিদ্ধান্ত থেকে দূরে রাখতে রাখতে। যারাই বিএনপিকে ভালোবাসে তাদেরকে হতোদ্যম করে দিয়েছে, হতাশ করে দিয়েছে, আশাহত করে দিয়েছে। আমানুল্লাহ আমান মতো একটা নেতৃত্বকে নষ্ট করে দিয়েছে। তো সেই অবস্থা থেকে বিএনপির সাথে নেই, বিএনপি জনগণের সাথে নেই। সর্বশেষ গণভোট, হ্যাঁ না গণভোট নিয়ে, আগে গণভোট হবে এই মর্মে অলরেডি একটা জোয়ার তৈরি হয়ে গিয়েছে। বিএনপি এখন এই গণভোটের সাথে নাই তো নাই, তারা এখানে না ভোটের প্রচারণা চালাচ্ছে। মানুষের বিরুদ্ধে যাওয়ার যে প্রবণতা শুরু হয়েছে, এটি একটি ভয়ঙ্কর প্রবণতা বিএনপির মধ্যে দেখা দিয়েছে। এই প্রবণতাতে বিএনপি বিচ্ছিন্ন হয়ে যাবে মানুষের অনুভূতি থেকে। একটি খাবারের জিনিস খুব মার্কেট চলে, ধরেন অল টাইম কোম্পানির কেক, মধ্যম মানের মানুষের কাছে, যারা চায়ের দোকান নিম্ন মধ্যম মানুষের কাছে খায়, তাদের কাছে বেশ পপুলার। কোনো একদিন একটা প্যাকেটের ভেতরে ইঁদুরের বাচ্চা পাওয়া গেল, সারা বাংলাদেশে কিন্তু এটার বিক্রয় ধস নেমে যাবে। ধরেন প্রাণ কোম্পানির একটা কেক ভাঙার পর দেখা গেল এটার ভিতরে একটা ছোট্ট ইঁদুরের বাচ্চা, সারা বাংলাদেশে এটা বিক্রির ধস নেমে যাবে, একদিনের মধ্যেই শেষ। কিন্তু একটা পত্রিকাতে যখন মিথ্যা সংবাদ ছাপা হয়, তখন এটা একদিনে ধস নামবে না, ধস নামতে 2, 4, 5 বছর, 7 বছর লাগবে। যেমন জনকণ্ঠের ধস নেমেছে। বাংলাদেশে এক সময় 1 নম্বর পত্রিকা ছিল এই জনকণ্ঠ। এরপরে আপনার আজকের কাগজ 1 নম্বর পত্রিকা ছিল। এই আজকের কাগজের সম্পাদক কে ছিল? এই প্রথম আলোর মতিউর রহমান। এই আজকের কাগজের ধস নামতে 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 শেষ। আজকের কাগজের নামই এখন কেউ জানে না। ভোরের কাগজে গেল এই মতিউর রহমান, প্রতিষ্ঠা করলো, সেটা মিথ্যা সংবাদ দিতে দিতে ধস নামতে নামতে ভোরের কাগজ শেষ। এখন গেছে প্রথম আলোর ধস নামা শুরু হয়েছে না? হয়েছে। এই কারণে আমাদেরকে চিনতে হবে কারা, এটার পেছনে কারা। আমরা যদি বাংলাদেশের মানুষ যদি আগেই বুঝতো যে আজকের কাগজের পেছনে মতিউর রহমান, তার বায়োডাটা জানতো, তাহলে সে 40 বছর যাবৎ মানুষকে ধোঁকা দিতে পারতো না মিথ্যা সংবাদ দিয়ে। খালেদ মহিউদ্দিন, আমরা যদি আরও 10 বছর, 15 বছর, 20 বছর আগে চিনতাম তার রাজনৈতিক পরিচয়, প্রোফাইল, তার দৃষ্টিভঙ্গি কী হবে, তাহলে খালেদ মহিউদ্দিন আমাদেরকে এভাবে ধোঁকা দিতে পারতো না। এই কারণে আমাদের সামনে 20-30 বছর যাবৎ ধোঁকা দেয়। এই যে আজকের কাগজ পত্রিকার পতন হয়েছে, ভোরের কাগজের পতন হয়েছে, জনকণ্ঠের পতন হয়েছে, ইনকিলাবের পতন হয়েছে। আমরা যদি জানতাম এদের পেছনে কারা, এদের উদ্দেশ্য কী, এদের আদর্শ কী, সে আমাদেরকে কেমন সংবাদ দিতে পারে, সে কি বিশ্বাস করার যোগ্য কিনা, তাহলে আমাদেরকে এই ঠকতে হতো না। তবে বিএনপি যে ছিটকে পড়লেও তারা হতাশা ভর করেছে তাদের মধ্যে। জামায়াতের অনড় অবস্থান সারা বাংলাদেশের রাজনীতি নড়ে চড়ে বসেছে। ভারত চোখ গরম করে ফেলেছে, পেট উত্তপ্ত হয়ে উঠেছে, তাদের মাথা ঘুরে উঠেছে। কারণ
জামায়াতকে যদি ম্যানেজ করে ফেলতে পারে তাহলে দেশের আর কোনো সম্ভাবনা থাকবে না। এখন দেখা যাক নানা প্রশ্নে জামাত যে অনড় অবস্থানে আছে, সারা দেশ যে নড়ে চড়ে বসেছে, সেই পরিস্থিতি কতক্ষণ অব্যাহত থাকে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।